চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হেই রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। নিজের বিয়ে করা বউকে রাস্তাঘাটে টিস করতে লজ্জা করে না তোমার মুনতাসির? নাকের ডগায় মেজাজ নিয়ে পেছনে ফিরে কথাটা বলল রূপা। বাবা মার দেওয়া নাম শতরূপা, সবাই ডাকে রূপা বলে। রূপা যাচ্ছিল কলেজে, অনার্স ফার্স্ট ইয়ারের এক্সামের জন্য কিছু শিট নিতে হবে, আর এ কারণেই আজ বহুদিন বাদে কলেজে যাত্রা ওর। বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মোড় ছাড়িয়ে অন্য এলাকায় আসতেই মুনতাসিরের সাক্ষাৎ, তাও এভাবে। মেজাজ ওর আরো বিগড়ে গেল যখন দেখলো মুনতাসিরের ভাবসাব পুরনো মান্দা আমলের সেই বখাটের মতো। হাতে একটা শিকল জাতীয় ব্রেসলেট বাঁধা, গলায় রুমাল পেঁচানো, শার্টের বোতাম দুটো খোলা গলার কাছ থেকে, বুকের পশম স্পষ্ট বোঝা যাচ্ছে। চুলগুলো মোটেও পরিপাটি নয়। বেশভূষার দিক থেকে এই মুনতাসির আর পুরনো সেই মুনতাসিরের সাথে বর্তমানে শতভাগ মিল পাচ্ছে রূপা। রূপা এবার রাগে গর্জন করে উঠল এক প্রকার। সামনে মুখে মুচকি হাসি নিয়ে বখাটেদের মতো দাঁড়িয়ে থাকা মুনতাসিরের দিকে আঙুল উঠিয়ে বলল, এ কি অবস্থা তোমার? আমি নেই দুদিন, এতেই আবারও বকে গেছ? রূপার হাতটা টেনে ধরে নিজের বুকের বাম পাশে মিশিয়ে মুনতাসির অসহায় ভঙ্গিমায় বলল, এই তো জানেমন, তোকে এটাই বোঝাতে চাইছিলাম। তুই না থাকলে আমার কি অবস্থা হয় নিজের চোখেই দেখে নে। আমাদের বিয়ের আজ প্রায় 6 মাস হতে চলল। এই 6 মাসে কম করে হলো 20-25 বার রাগ করে বাপের বাড়িতে এসেছিস তুই। দেখেছিস, আমি হিসাব করে রেখেছি। হিসাবে কাছা মুনতাসিরও তোর ব্যাপারে কত খেয়াল রাখে। বাড়ি ফিরে চল রূপা। বিয়ে করা বউ বাড়িতে না থাকলে বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে। মুনতাসিরের সরল কথায় গলল না রূপা, বরং ওর শেষোক্ত কথা আগুনে ঘি পড়ল যেন। রূপা চেতে উঠে বলল, ও এখন মনে পড়ছে আমি তোমার বিয়ে করা বউ? সেদিন ঝগড়া করার সময় মনে ছিল না তোমার? যেই না আমার শ্বশুর শাশুড়ি একটু বাড়ির বাইরে গেল, অমনি সুযোগ বুঝে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিলে তুমি। কি মনে করেছ আমি কিছু বুঝি না? তোমার মতলব হারে হারে জানা আছে আমার। তোমার ঘরের বউ আমি, তোমার চরিত্র আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আরেকটা বউ আনতে চাচ্ছ তুমি? তোমাদের খানদের তো ওই এক স্বভাব। তোমার 2 চাচা করেছে না, 2-3টে করে বিয়ে। তুমিও ওই পথে হাঁটছ তাহলে, চাচাদের ভাতিজা। রূপা জানেও মিথ্যা বলছে। মুনতাসির রেগে যায় কিনা এটা পরক্ষণের জন্যই বলছে। কথাগুলো বলে আর চোখে মুনতাসিরকে দেখলো না, কোনো পাল্টা প্রতিক্রিয়া নেই মুনতাসিরের। সেরকমই শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছো। রূপা কিছুটা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থেকে পুনরায় বলল, আচ্ছা সেদিন আমাদের কি নিয়ে ঝগড়া হয়েছিল তা মনে আছে তোমার? হ্যাঁ খুব মনে আছে। তুই পুঁটি মাছ রান্না করেছিলি, আর আমি রেগে গিয়ে তোকে বলেছিলাম। কথাটুকু বলতে যে থেমে গেল মুনতাসির। ওর অপূর্ণ কথাকে পূর্ণ করে দিয়ে রূপা বলল, বলেছিলে ছোট লোকের বাচ্চা। তুমি আমাকে ছোট লোকের বাচ্চা বলেছ? কত বড় সাহস তোমার! আমার আব্বা একজন স্কুল মাস্টার। স্কুল মাস্টারের মেয়েকে তুমি ছোট লোকের বাচ্চা বলেছ? তোমার বাড়িতে আমি আর জীবনেও ফিরছি না। তুমি বড় লোক, থাকো তোমার বড় লোকিপনা নিয়ে। ওহ বড় লোকের বেটা, পুঁটি মাছ উনি খান না। মুনতাসিরের এবার নিজেকে ভীষণ অসহায় বোধ হলো। বুঝলো এবার মারাত্মক একটা ঝামেলা পাকিয়ে ফেলেছ। রূপা এত সহজে ভোলার পাত্রী নয়, নয়তো মুনতাসিরের ফ্লার্টিংয়ে ভোলে না এমন মেয়ের সংখ্যা খুব কম। মুনতাসির এবার গলার স্বরকে আরো নরম করে বলল, আমার ভুল হয়ে গেছে রূপা, আর জীবনও করব না, কসম, খান বংশের কসম। দেখ মা বাবা ওদিকে নানা বাড়িতে, তারা যাওয়ার পরে কাজের লোকটাকেও তুই ছুটিয়ে দিলি কদিনের জন্য। বললি এই কদিন সব কাজ তুই করবি, আর সেই তুই এখন রাগ করে তল্পি তল্পা গুটিয়ে বাপের বাড়িতে এসে বসে আছিস। ভাই রে ভাই, দুটো লুঙ্গি পরে আছে বাথরুমের বালতিতে। আমি তো কাচতে পারি না, তুই থাকলে তুইই কেচে দিস সবসময়। না পেরে আলমারি থেকে নতুন 2 লুঙ্গি বের করতে হয়েছে। ঘরদোর এলোমেলো হয়ে পড়ে আছে, তাকানো যাচ্ছে না ঘরের দিকে। খাবার খাচ্ছি বাইরে, হোটেল রেস্টুরেন্টে, জানিসই তো
বাইরের খাবার আমার মুখে রুচে না, অসহ্য লাগে। বহু কষ্টে কাটিয়েছি গত 2 দিন। তোমরা তো খান বংশ, জমিদারের বংশ, বাপে চেয়ারম্যান, চাচারা সরকারি চাকরিওয়ালা বলে একেবারে দুনিয়া কিনে নিয়েছো। এতই যদি আমার গুরুত্ব বুঝতে তবে বাড়িতে নিতে যেতে। বাড়ির আশেপাশেও তো তোমাকে দেখলাম না 2 দিন। এই তো, এই পাড়া থেকে ওই পাড়া 2 বাড়ির দূরত্ব। পা কি ভেঙে গেছে নাকি তোমার, যে হেঁটে এসে আমাকে নিয়ে যেতে কষ্ট হতো? তোকে যদি তোর বাড়িতে নিতে যেতাম আর তুই গতবারের মতো আমাকে অপমান করে বের করে দিতিস, তখন তোমার মানাচ্ছে যে অপমান করব? মুনতাসির এবার নিজের খোলস পরা রূপ থেকে কিছুটা বেরিয়ে পড়ল। কপট রাগ দেখিয়ে ভ্রু কুঁচকেও রূপাকে বলল, দেখ রূপা, এইভাবে কথা বলিস না আমার সাথে। খান বংশের ছেলে আমি, একটু তো সম্মান দে। ভাগ্যিস রাস্তাঘাটে মানুষজন নাই এই 7 সকালে, না হলে আমার ইজ্জতের মায়েরে বাপ হয়ে যেত। কপালে হাত ঠেকিয়ে কথাটা বলল মুনতাসির। ওর ইজ্জতকে আরো ধূলিসাৎ করতে রূপা বলল, ইজ্জত ছিল কবে তোমার? বাপে চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে? ছেলেটা হয়েছে আস্ত একটা বখাটে। বিয়ের আগে বখাটেদের মতো আমার পেছনে কত ঘুরঘুর করেছিলে মনে নেই নাকি ভুলে গেছো সেসব? তোমার সাথে তো আমার বিয়ে দিত না আব্বা। নেহাতি তোমার পরিবার অনেক করে অনুরোধ করেছিল বলে আর কপালে ছিল, তাই শেষমেশ তোমার মতো বাদরের গলায় আমি মুক্তোর মালাটাকে ঝুলে পড়তেই হলো। না হলে আমারও দায় ঠেকা পড়েছিল না তোমাকে বিয়ে করতে। কত ভালো ভালো ছেলের সম্বন্ধ আসলো। মুনতাসিরের হিসাব নেই বিয়ের পর থেকে এখনো অবধি এই খোটা ওকে কতবার দিয়েছে রূপা। প্রথম প্রথম খুব রাগ হতো ওর, ভাবতো ওকে অপমান করে বলছে রূপা। তবে এখন এসব সয়ে গেছে মুনতাসিরের। এতদিনও বুঝে গেছে খোটা দেওয়াটা স্ত্রীলোকের জাতগত স্বভাব। মুনতাসির এবার রূপাকে সরাসরি সত্যিটা বলে ফেলল, দেখ রূপা, আসল কথা হলো তোকে ছাড়া আমি থাকতে পারছি না। আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। বিছানায় পাশের ফাঁকা বালিশটা দেখলেই তোর কথা মনে পড়ে বারবার। 2 রাত তুই আমাকে শান্তিতে ঘুমাতে দিসনি। এখন দয়া করে আর কোনো অশান্তি করিস না। তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি রানী ভিক্টোরিয়া। এবার অন্তত এই অদমের কথা মেনে নে, বাড়ি ফিরে চল। এবার বোধহয় রূপার মনে কিছুটা মায়া দেওয়ার উদ্রেক হলে বেচারা মুনতাসিরের জন্য। আহারে, সে না থাকাতে কি হাল করে ফেলেছে নিজের। রূপা জানে তাকে ছাড়া মুনতাসিরের একটা দিনও চলে না। মুনতাসিরকে পানির গ্লাস মুখে উঠিয়ে দেওয়া থেকে শুরু করে দাড়ি শেভ পর্যন্ত তার করিয়ে দেওয়া লাগে। মুনতাসির বড্ড এলোমেলো আর বেখেয়ালি স্বভাবের ছেলে, নিজেকে গুছিয়ে রাখতে পারে না। বিয়ের আগে মুনতাসিরের মাই ওকে গুছিয়ে রাখার চেষ্টা করতেন। মুনতাসিরের সব কাজ তিনি নিজ হাতে করে দিতেন। তবে বিয়ের পরে মুনতাসিরের সব দায়িত্ব এসে পড়েছে রূপার ঘাড়ে। অবশ্য এর বাইরে আর কোনো কাজ নেই ওর। মুনতাসির একটু বদরাগী, বদমেজাজি। যতই হোক খান বংশের রক্ত বইছে ওর শরীরে, তবে গড় হোক কিংবা বাইরের, সব রাগ ও নিজের মা রূপার উপরে ঝাড়ে। তবুও এই 2জন মহিলাই মুনতাসিরের জীবনের এক পূর্ণ অংশ জুড়ে রয়েছে। কথাগুলো স্মরণ করে মনে মনে মুচকি হাসে রূপা, তবে মুখে সেই বিরোধপূর্ণ ভাব জড়িয়ে রেখে বলে, আচ্ছা আচ্ছা, আমি কলেজ থেকে বাসায় ফিরে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফিরবো বিকালের দিকে। তুমি বাসাতেই থেকো, না হয় দারোয়ান চাচার কাছে চাবি রেখে যেও। সত্যি ফিরবি তো রূপা? আরে বাবা হ্যাঁ, সত্যি ফিরবো। আমি কি মিথ্যা বলছি নাকি? কথাটুকু শেষ করে রূপার কথা বাড়ালো না, সামনের পথে হাঁটা ধরল। তখন পেছন থেকে মুনতাসিরের চেঁচানো কণ্ঠ শোনা গেল, ওই চামেলি, খান বংশের কসম, তুই যদি আজকে সত্যি না ফিরিস তাহলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। মুনতাসিরের কথা শুনে পেছনে না ফিরেই মুচকি হাসল রূপা। এরকম আজগুবি হুমকি ধামকি প্রায়শই দিয়ে থাকে মুনতাসির। এসব খুব একটা আমলে নেয় না রূপা। সামনের পথে হাঁটা ধরল। আজ কলেজ থেকে বাড়িতে ফিরেই ব্যাগপত্র গোছাতে ব্যস্ত হলো রূপা। রূপার মা শায়লা খাতুন মেয়ের ঘরে এসে ওকে ব্যাগপত্র গোছাতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাগপত্র গোছাচ্ছিস কেন রূপু? শ্বশুর বাড়িতে ফিরবো মা,
মুনতাসির যেতে বলেছে। মেয়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শায়লা খাতুন। বড় মেয়েটা তার বড্ড বেয়ারা। বিয়ের পরও সেই স্বভাব পরিবর্তন হয়নি। পান থেকে চুন খসলেই বাপের বাড়িতে এসে হাজির হয়। শায়লা খাতুন কিছু বলতেও পারেন না, বললেই মেয়ের সাথে মনোমালিন্য হয়। রূপাকে জিজ্ঞাসা করলেন, তাই ভর দুপুরে যাবি নাকি? দুপুরে খেয়ে দে বিকালে যা। আচ্ছা মা, তোর বাবার তো স্কুল থেকে ফিরতে ফিরতে 5টা বেজে যাবে। কোচিং করিয়ে তারপর আসবে, ততক্ষণ পর্যন্ত থাক। আচ্ছা মা, তুমি খাবার দাও, আমি গোসল সেরে আসি। জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল রূপা। গোসল শেষ করে যখন ও বাইরে এসে চুল শুকিয়ে নিচ্ছিল, তখন ড্রয়িং রুম থেকে ছোট ভাই তৈয়বের ডাক শুনতে পেল। বড় আপু, ও বড় আপু, ড্রয়িং রুমে আসো। দুলাভাই আসছে, দুলাভাই আসছে। কথাটা বারবার কানে বাজতে লাগলো রূপার। চকিত হয়ে দেয়াল ঘড়িতে সময় দেখলো দুপুর 2:30 বাজে। এই ভর দুপুরে মুনতাসির শ্বশুর বাড়িতে চলে এসেছে। বেটার ভালো হলো না। লজ্জা শরমের বালাই বলতে কিছু নেই, নয়তো এই অসময়ে কোনো বিবেকবান জামাই শ্বশুর বাড়িতে এসে জুটে? নিশ্চয়ই দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবে। রূপা হাঁটু সমান চুলগুলোকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে নিল, তারপর ধীরে সুস্থে রুম থেকে বেরিয়ে আসলো। ওর রুমের পরে ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের সাথে ঘেঁষে রান্নাঘর। দরজার গা ঘেঁষে দাঁড়িয়ে রূপা দেখলো মুনতাসির লুডো খেলছে তৈয়বের সাথে। পরনে লুঙ্গি আর শার্ট, তাও আবার রূপার আব্বার। এসেই চেঞ্জ করে শ্বশুরের পোশাকে দখল বসিয়েছে বেটা। মুনতাসির আর তৈয়ব হৈ হৈ করে লুডো খেলছে। রূপাকে এখনো খেয়াল করেনি। শায়লা খাতুন রান্না করেছিলেন। খেলার মাঝে মুনতাসির একবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দিকে দৃষ্টিপাত করে শাশুড়ি শায়লা খাতুনকে উদ্দেশ্য করে বলল, আম্মা, রান্না বান্না কত দূর? আমার তো খিদে পেয়েছে। রান্নাঘরের ভেতর থেকে শায়লা খাতুনের কণ্ঠস্বর শোনা গেল, এই তো বাপজান, আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। আমি তো জানতাম না তুমি আসবে, তাই এখন আরো 1 পদ রান্না চড়িয়েছি। এটা হয়ে গেলে খেতে বসো। তুমি তো হুট করে চলে এলে। শ্বশুর বাড়িতে আসলে মানুষ বলে কয় আসে না? তাহলে না হয় আগে থেকে আয়োজন করতে পারতাম। মুনতাসির লুডুর গুটি চালতে চালতে শায়লা বেগমের কথার জবাবে বলল, আপনাদের সাথে আবার অত ফর্মালিটির কি আছে আম্মা? আপনি আলু ভাজি ডাল রান্না করলে তাই খেতে অমৃতের মতো লাগে। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দাঁতে দাঁত পিষে ঠায় দাঁড়িয়েছিল। বিড়বিড় করে বলল, এরকম নির্লজ্জ ছেলে আমি আমার পুরো জীবন আর দ্বিতীয়টি দেখিনি। আর এই নির্লজ্জ অসামাজিকটা আমার ঘাড়ে এসেই জুটল। নির্লজ্জের মতো ভর দুপুরবেলা শ্বশুর বাড়িতে চলে এসেছে খেতে, আবার আনলিমিটেড বেহেয়াটা শাশুড়িকে খাবার দেওয়ার জন্য বলছে। হায় আল্লাহ, একে নিয়ে আমি কি করব? রূপা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, আর শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে মুনতাসিরের সাথে আবারও ঝগড়া করবেও। সামনে এগিয়ে গেল রূপা। রূপাকে দেখে তৈয়ব বলল, ওই তো বড় আপু চলে এসেছে। তৈয়বের কথা শুনে মাথা উঠিয়ে রূপাকে দেখল মুনতাসির। একটা ভদ্রতার সূচক হাসি দিল। মুনতাসিরের এই হাসিটাই রূপার শরীরে জ্বলন ধরিয়ে দেয় সবসময়। ওর কাছে মনে হয় মুনতাসিরের এই হাসিটা কোনো ভদ্রতার হাসি নয়, এটা হচ্ছে মিসকে শয়তানদের হাসি, দাম্ভিক হাসি। ভ্রু মুখ কুচকে একটা তিক্ত ভাব নিয়ে রূপা গিয়ে বসলো সিঙ্গেল সোফাটায়। মুনতাসিরের এবার আর খেলায় মন বসলো না। এসেছে বেশিক্ষণ হয়নি। ও যখন এসেছে রূপা তখন বাথরুমে, তাই পোশাক পাল্টে একমাত্র শালা তৈয়বের সাথে লুডো খেলতে বসে গিয়েছে মুনতাসির। কিন্তু এখন রূপার সদ্য গোসল করা আবেদনময়ী রূপটা বারবার ওর চোখে গিয়ে বিঁধছে। মুনতাসির চোখ সরিয়ে নিতে চেয়েও পারছে না। রূপা একটা গেঞ্জি আর ট্রাউজার পরেছিল। চুল থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গেঞ্জির ভেতর চুইয়ে চুয়ে পড়ছে। মুনতাসিরের দৃষ্টি বারবার ওই দিকেই যাচ্ছে। একবার তো 15 বছর বয়সী শালা তৈয়বকে খোঁচা মেরে বলেই ফেলল, কিরে শালা, তোমাদের বাসা আমেরিকান ওয়াটার সাপ্লাই হয় নাকি? বউ দেখি আমার বাপের বাড়িতে এসে আরো সুন্দর হয়ে গেছে। কোহিনূর হীরার মতো চকচক করছে একেবারে। তার মানে বড় আপু আপনার কাছে আগে সুন্দর ছিল না?
তাই না দুলাভাই? তৈয়ব কথাটার গুরুত্ব না বুঝে মাঝখানে কেটে দিল। এতে যেন আগুনে ঘি পড়া আগুন আরো টকবগিয়ে উঠল। রূপা চট করে উঠে গেল সোফা থেকে, তারপর দুপদাপ পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে রইল মুনতাসির। আবারও খেপে গেছে রে, এবার কিভাবে মানাবে বেটা মুনতাসির। মুনতাসির খেলা সাঙ্গ করে উঠে দাঁড়ালো। তৈয়বের মাথায় জোরে সোরে একটা গাঁটটা মেরে বলল, দিলে তো আমার জিন্দিগির 12টা বাজিয়ে। পরপরই রূপার ঘরের দিকে ছুটল মুনতাসির। রূপার ঘরের দরজা খোলা। মুনতাসির নিঃশব্দে ঘরে প্রবেশ করলো। রূপা বিছানার উপর শক্ত হয়ে রোবটের মতো বসে আছে। মুনতাসির একবার ওকে দেখে দরজা আটকে দিল। শ্বশুর বাড়িতে অসময়ে এসে সবার সামনে দরজা আটকে দেওয়াটা সমীচীন নয়। তবুও মুনতাসির বাধ্য হলো। শ্বশুর বাড়ির লোকজনদের সামনে বউয়ের কাছে অপমানিত হতে চায় না সে। রূপার পাশে গিয়ে বসলো মুনতাসির। হুট করে রূপার কোমর জড়িয়ে ধরতেই ওকে ধাক্কা দিল রূপা। হুট আর টাল সামলাতে না পেরে বিছানায় শুয়ে পড়ল মুনতাসির। টান মেরে রূপাকে ওর বুকের উপর টেনে নিল। রূপা থুতনি চেপে ধরে বলল, ওই চামেলি, রাগ করেছিস নাকি? মুনতাসিরের কথায় ঝামটি মেরে মুখ অন্যদিকে সরিয়ে নিল রূপা। বলল, কতবার বলেছি না তোমাকে চামেলি বলে ডাকবে না আমাকে? ওটা তো তোকে আমি আদর সোহাগ করে ডাকি। তুই কত হট, আর আমার কাছে হট মানেই চামেলি। তার মানে অন্য হট মেয়েদেরকেও তুমি চামেলি বলে ডাকবে? আরে দূর, অন্য মেয়েদের আমি দেখতেই বা যাব কেন? আমার ঘরে বউ আছে না, হট চামেলি বউ। চুপ করো, মুখে লাগাম দাও। নির্লজ্জ, বেহার মতো ভর দুপুরে শ্বশুর বাড়িতে এসে উঠেছ কেন? খিদে পেয়েছে রে? খিদে পেয়েছে তো তোমার চাচার বাড়ি যাও। 2 চাচার 6 বউয়ের ঘরে একবার করে খেলেই তোমার পেট ভরে যাবে। চাচাদের বউয়েরা কেউ বাড়িতে নেই, ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে, তাই চাচারাও হোটেলে খাবার খাচ্ছে। আমাকে খাওয়াবে কোথা থেকে? মলিন মুখে কথাটা বলল মুনতাসির। তার চাচার বউয়েরা নিত্য নিত্য নিজেদের মধ্যে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যায়, আর বিপাকে পড়ে চাচারা। এই বিষয়টা নিয়ে মুনতাসিরকে বহুবার খোঁটা দিয়েছে রূপা। এমনকি নানাভাবে এটাও বুঝিয়ে দিয়েছে, পুরুষ মানুষের অযথা একাধিক বিয়ে অথবা একাধিক বউয়ের ফল কি হতে পারে। এর সব ঝামেলা এসে বর্তায় সেই লুচ্চা পুরুষদের উপরেই। মুনতাসির যেন বহু বিবাহ করার কথা স্বপ্ন চিন্তা না করে। এভাবেই হুমকি দেয় রূপা। মুনতাসিরের চাচাদের এই খাসলাতের কারণে ওদেরকে মোটেও পছন্দ করে না রূপা, তবে নিজের শ্বশুরটাকে নিয়ে গর্ববোধ করেও। ওর শ্বশুর শুধুমাত্র এক নারীতে আসক্ত। রূপা খটমট ভাবে বলে, তাহলে তুমিও হোটেলে যে খেতে তোমার চাচাদের মতন। একদিন হোটেলে খেলে তো আর মরে যাচ্ছিলে না। আমি তো আজই বাড়িতে ফিরতাম। ভেবেছিলাম বিকালে ফিরে রান্না চড়াবো। আর কি, আমি সুন্দরী না? আমাকে এখন সুন্দরী লাগে, আগে লাগতো না। তাহলে বিয়ে করেছিলে কেন? কিসের ঢং? হ্যাঁ, তোমার সংসার করব না আমি, যাও। মুনতাসিরকে ঠেলে সরিয়ে দেয় রূপা। নিজে ওর কাছ থেকে সরে আসে, তারপর বলে, তোমার বাড়িতেও ফিরবো না আমি। এবার মুনতাসির খেপে গেল। রূপার হাত শক্ত করে চেপে ধরে বলল, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুই বাড়ি ফিরবি না মানে? তোকে নিতে এসেছি আমি। আজ তুই আমার সাথে না ফিরলে খান বংশের কসম, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাবে। তখন বুঝিস কিন্তু, একদম মেরে মাটিতে পুঁতে ফেলবো তোকে। রূপার কোনো তর্কে জড়ালো না মুনতাসিরের সাথে। মুনতাসিরের সাথে কম দিন হয়নি সংসার করছে সে। মুনতাসিরের প্রতিটা পদক্ষেপ, রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছু সম্পর্কে ওর খুব ভালো ধারণা আছে। মুনতাসির নামক মানুষটাকে চিনতে তার বিশেষ অসুবিধা হয় না বলা চলে। এখন মুনতাসির মারাত্মকভাবে খেপে গেছে। চোখে খুব চেপে রূপার দিকে দাঁতে দাঁত পিষে তাকিয়ে আছে। রূপা বুঝলো এখন তারও মাথা গরম, আর মুনতাসিরেরও। সুতরাং তাকে এখন নরম হতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, নয়তো বাপের বাড়িতে স্বামীর সাথে আরো এক দফা ঝগড়াঝাটি হওয়ার কেলেঙ্কারি ঘটে যাবে।
এই মুহূর্তে ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল রূপা। গলায় ওড়নাটা ভালোভাবে ঝুলিয়ে হাঁটা দিল দরজার দিকে। বিশেষ সুবিধে করতে পারল না, তার আগে ওড়নায় টান পড়ে গেছে। পেছন দিকে পিছলে পড়ে রূপা কাত হয়ে শুয়ে পড়েছে বিছানার উপরে। মুনতাসির এক হাত দিয়ে আটকে রেখেছে রূপাকে, আরেক হাত রূপার মসৃণ গালে চেপে ধরেছে শক্ত করে। মুনতাসিরের চোখের দিকে তাকাতে পারছে না রূপা। গতবারের আগের বারের ঝগড়ায় রাতে রুমে ফেরার পরে রূপার ঘাড় গলায় কামড়ে এমন অবস্থা করে ফেলেছিল মুনতাসির যে রূপাকে গরমকালেও সপ্তাহখানেকের মতো গলা ঢাকা জামা পরতে হয়েছিল। এবারও যদি এরকম কিছু করে তবে রুমের বাইরে বেরোতেই লজ্জায় মরে যাবে রূপা। এ বাড়িতে তার পোশাক আশাক বলতে শুধু রয়েছে দুটো গেঞ্জি, দুটো ট্রাউজার আর কালো রঙের বোরকা ও হিজাব ওড়না। মুনতাসিরের ভাবসাব ভালো ঠেকছে না রূপার। ভয়ে ভয়ে তাকালো মুনতাসিরের দিকে। মুনতাসির এক দৃষ্টিতে রূপার কাঁধ ও গলার দিকে তাকিয়ে আছে। রূপা ও দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, খাবে না? মা রান্না শেষ হয়ে গেছে এতক্ষণে, চলো বাইরে যাই, পরে খাবো, এখন মুড নেই। ধরা গলায় বলল মুনতাসির। তুমি তো দুদিন অভুক্ত রয়েছ, এখন তোমার শাশুড়ি এত ভালো ভালো খাবার রান্না করেছে আর তোমার খাবার মুড নেই? চলো চলো, খাবার খেয়ে নেবে, খেয়ে দিয়ে একটা রেস্ট নিয়ে শ্বশুর বাড়িতে ফিরতে হবে আবার তাড়াতাড়ি। যেই রেস্ট নেওয়ার সময় পাবো না, রাতে রান্না চড়াতে হবে আবার গিয়ে। রূপা কথা ঘোরানোর চেষ্টা করে মুনতাসিরের বুকে হাতের বাহুতে দুই হাত দিয়ে ঠেলতে লাগলো ওঠানোর জন্য, কিন্তু মুনতাসির এক বিন্দুও নড়ল না। রূপার গাল চেপে ধরে ওর চোখে স্থিরভাবে চোখ রেখে বেশ কঠোরতার সাথে বলল, তোরা মেয়ে লোকেরা নিজেদেরকে কি মনে করিস রূপা? বলতো, ঘরের বউ হয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস, নাকি তোর পেছনে বেহেয়ার মতো ঘুরি বলে দাম দিতে শিখিসনি? ইউ নো হোয়াট, কোনো রকম ফিজিক্যাল নিডসের জন্য তোর পেছনে এত ঘুরঘুর করি না আমি। যদি তাই হতো তবে ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে যারা দাঁড়িয়ে থাকে, সরি, ওদের নাম নিতেও লজ্জা লাগে, ওদের সাথে নাইট স্টে করলেই চলতো। নেহাতি তোকে ছাড়া আমার একটা দিনও চলে না। তোর উপস্থিতি ছাড়া মুনতাসির খান জিরো, মেন্টালি এনার্জি লেভেল ডাউন হয়ে যায়। আমি একটা সাধারণ সংসার চেয়েছি রূপা, 8-10টা পুরুষের মতোই। চাচারা যেখানে 3-4টে বিয়ে করেছে সেখানে তোকে ছেড়ে দ্বিতীয় বিয়ের কথা আমি ভাবতেই পারি না। কিন্তু তোর হচ্ছে দেমাক অনেক, এই দেমাক কমাতে না পারলে আমার সংসার করতে পারবি না বলে দিলাম। কারণ তোর থেকে শতগুণ বেশি দেমাক আমাদের খান বংশের পুরুষদের। শুধুমাত্র তোর সাথে দেমাক দেখাই না, যেদিন দেখাবো সেদিন আমাদের সংসারটা ছারখার হয়ে যাবে রূপা, কথাটা মনে রাখিস। মুনতাসির আর থাকলো না রুমে, বেরিয়ে গেল রূপার রুম থেকে। রূপা শুনতে পেল বাইরে খাবার প্লেট গ্লাসের টুংটাং শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ মুনতাসির খেতে বসেছে। রূপা খেতে আয়, বাইরে থেকে মায়ের ডাক ভেসে আসলো রূপার রুমে, কিন্তু রূপার সেদিকে কোনো হুঁশ নেই। ওর চোখ থেকে টপ টপ করে তরল পদার্থ গড়িয়ে পড়ছে, চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে ওর। রূপা মাঝে মধ্যে উপলব্ধি করতে পারে ও মেয়েটা বড্ড বেশি অভিমানী, বরাবরই গাঁটতেরা। এ অভিমানও সবার সাথে দেখায় না, বরং কাছের কিছু মানুষদের সাথে দেখায়, তাদেরকে হেলাফেলা করে। এটা তো রূপার স্বভাব। তবে মুনতাসির এসব কি বলে গেল মাত্র? মুনতাসির কি সত্যি এরকম করবে? ইনডিরেক্টলি ওকে হুমকি দিয়ে গেল নাকি? একটা অজানা ভয় জেঁকে ধরল রূপাকে। চোখের পানি মুছতে মুছতে বিড়বিড় করে বলল, খান বংশের কসম, আমি আর জীবনেও মুনতাসিরের সাথে ঝগড়া করব না। রূপা ওর একটা মিনি ব্যাগে সবকিছু গুছিয়ে রেখেছিল। বোরকা পরার পরে হিজাব বেঁধে ব্যাগটা একবার ভালোভাবে দেখে নিল যে কোনো কিছু বাকি আছে কিনা ব্যাগে নিতে। তারপর বাবার রুমে গিয়ে তার সাথে দেখা করলো। রূপার বাবা নুরুল আলমের সাথে বসেছিল মুনতাসির। বারান্দায় বসে গল্প করছিল আর চা পান করছিল। রূপা গিয়ে সামনে দাঁড়িয়ে একবার সরু চোখে মুনতাসিরকে দেখল। দুপুরে সেই যে খাওয়ার সময়ের পূর্বে তাদের দুজনার মধ্যে একটা চাপা দ্বন্দ্ব লেগে গেল।
এরপর আর মুনতাসিরের সামনাসামনি পড়েনি রূপা। রুমে বসে অনেকক্ষণ চোখের জল ফেলে তারপর খাবার খেতে এসেছিল বাইরে। রূপা রুমের বাইরে এসেছিল সুযোগ বুঝে। তখন প্রায় 3:30টার মতো বাজে। মুনতাসির তখন দুপুরের খাবার খেয়ে শালা তৈয়বকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে। রূপা খাবার খেয়ে শটান রুমে এসে দিয়েছিল একটা ঘুম। ঘুম থেকে যখন উঠল তখন বেলা পেরিয়ে সন্ধ্যা নেমে গেছে। পরিবেশ আবছা আঁধারে বিবর্ণ হয়েছে। তখনও মাগরিবের আজান দেয়নি। রূপা ঘড়ি দেখার পরে বুঝলো এতক্ষণ ওর বাবা এসে গেছে, তাই ওর বাবার ঘরে আসা। কিন্তু এখানে যে মুনতাসির থাকতে পারে এ কথাও ভাবতে পারেনি। ও ভেবেছিল মুনতাসির বোধহয় এখনো বাইরেই থাকবে তৈয়বের সাথে। রূপাকে দেখে ওকে পাশে বসালেন নুরুল আলম। ফ্লাস্ক থেকে কাপে চা ঢেলে মেয়ের হাতে দিলেন। রূপা ফু দিয়ে চা পান করতে করতে মুনতাসিরের মুখের দিকে তাকালো। মুনতাসির ওর দিকে তাকিয়ে নেই, ফ্লোরের দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। কতক্ষণ পর পর আবার ওর বাবার দিকে তাকিয়ে টুকটাক প্রশ্নের জবাব দিচ্ছে, তবুও রূপার দিকে তাকাচ্ছে না। রূপার মনে মনে রাগ হলো ভীষণ, সঙ্গে একরাশ অভিমান। মুনতাসির কি ওকে হেলা করছে? এরকম তো নয় মুনতাসির খান। আজ প্রায় 6 মাসের সংসার জীবনে রূপার মনে পড়ে না মুনতাসির ওকে কখনো ইগনোর করেছে। বরং রূপা রাগ অভিমান করলে সবসময় ভাঙিয়েছে মুনতাসির। রূপার সাথে ঝগড়া ঝামেলা যাই হোক, তবু ওকে নিজের থেকে কখনো দূরে সরিয়ে দেয়নি মুনতাসির। ঝগড়ার পরে নিজে থেকে সবসময় কথা বলেছে, তবে আজ কেন এমন করছে? রূপার প্রতি মুনতাসিরের এই অবহেলাটা মেনে নিতে পারল না ও। যেটা জীবনে কখনো ঘটেনি সেসব এখন ঘটছে কেন? ব্যাপারটা নিতান্তই অদ্ভুত আর অস্বাভাবিক। তবে কি মুনতাসির ওকে সত্যিই দূরে সরিয়ে দেবে ধীরে ধীরে? রূপার ভাবতে পারল না। ভাবতে ভাবতে মাথা হ্যাং মেরে গেছে ওর। নিজের ওপরও রাগ হচ্ছে প্রচুর। কেন যে ও এরকম বোকামি করে ফেলে সবসময় রূপার জানা নেই। মুনতাসিরের সামনে আসলেও কেমন যেন এলোমেলো হয়ে যায়। মনের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করে, আর এই অস্থিরতা সহজে কাটানোরও নয়। রূপা মাঝে মধ্যে ভাবে, এই সাধারণ এলোমেলো আর অগোছালো ছেলেটার মধ্যে কি এমন আছে যা রূপাকে তার নিজ জগৎ, নিজ স্বভাব ও ভাবনা থেকে দূরে সরিয়ে দেয়? নাকি মুনতাসিরের ওসব ফ্ল্যাটি ফ্ল্যাটি কথাবার্তায় রূপার জীবনের সর্বনাশের কারণ? রূপার ভাবতে পারে না, ভাবতেও চায় না। মুনতাসিরের দিকে তাকিয়ে থেকে এতক্ষণে চোখ জলে টইটুম্বুর হয়ে গেছে। বারান্দায় এসেছে প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, অথচ ও যে একটা জলজ্যান্ত মানুষ এখানে উপস্থিত আছে সেদিকে কোনো খেয়ালই নেই মুনতাসিরের। শ্বশুরের সঙ্গে আলাপ করতে মহা ব্যস্ত যেন। মাগরিবের আজানের আগে বেরিয়ে পড়তে হলো মুনতাসিরদের। একটা রিক্সা ডেকে নিয়েছিল মুনতাসির। রিক্সাটাকে বেশ কিছুক্ষণ রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হলো। রূপারই বের হতে দেরি হলো। রূপার মা শায়লা বেগম বের হওয়ার আগে মেয়ের হাত ধরে এক কোণে টেনে নিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, বাচ্চা কাচ্চা কবে নিবি? মায়ের সরাসরি প্রশ্নে হতচকিত হলো রূপা। মা ওকে ফোনে তেমন কিছু বলে না, সামনাসামনি দেখা হলেই প্রত্যেকবার এভাবে চেপে ধরে। মনে মনে তাচ্ছিল্য করে রূপা বলল, যেখানে সংসার টিকবে কিনা ঠিক নেই সেখানে আবার বাচ্চা কাচ্চার চিন্তা করা তো বিলাসিতা। আহারে স্বাদের সংসার। এত যত্নে করা সংসারটা রূপার একঘেয়েমি আর ছোট্ট কিছু ভুলের জন্য ভেঙে যাবে এক নিমিষে। কথাটা পুনরায় মস্তিষ্ক অবলোকন করতে বুকের মধ্যে হাহাকারের দামামা বেজে উঠল। কোনো মতে কান্না চেপে নিজেকে স্বাভাবিক রেখে রূপা বলল, মুনতাসির বলেছে আগে অনার্স শেষ করতে, তারপর। কথাটা শুনে হা হুতাশ শুরু করলেন শায়লা খাতুন। হায় হায়, কি বলিস? এত দেরিতে বাচ্চা কাচ্চা নিলে ততদিনে যদি আমরা মরে যাই? নাতি নাতনিদের মুখ দেখে যেতে পারবো না। মায়ের কথা শুনে রূপা ব্রু কুঁচকে মুখ বাঁকিয়ে বলল, নাতি নাতনিদের মুখ না দেখে এত জলদি মরবে না তোমরা। প্যারা নিও না, আমি এখন যাই।
রিক্সা বাইরে দাঁড়িয়ে আছে। রূপা মাকে একবার জড়িয়ে ধরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন পেছন থেকে শায়লা খাতুনের কথা শোনা গেল, পরের বার আসবি যখন, তখন যেন আমরা সুখবরটা পাই। জবাবে রূপা বলল, তাহলে 3 বছর পরে আসছি। রিক্সা করে মুনতাসিরদের বাড়ি পর্যন্ত আসতে 10 মিনিটের মতো সময় লাগলো ওদের। আসার সময় পথে রূপার সাথে একটা কথাও বলেনি মুনতাসির। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল, এমনকি রিক্সায় এমনভাবে বসেছিল যে রূপার গায়ের সাথে ওর গায়ের একটা স্পর্শ লাগেনি। মুনতাসিরের রেহেন আচরণে মনে ভীষণ আঘাত পাচ্ছে রূপা। বুকের ভেতরে কেমন একটা সুচালো অনুভূতি হচ্ছে, যেন কেউ প্রতিনিয়ত আঘাত করছে খঞ্জর দিয়ে। রূপা চেষ্টা করছে মুনতাসিরের কাজ ঘেঁষার। রিক্সায় ইচ্ছাকৃতভাবে মুনতাসিরের বাহুতে বাহু লাগিয়ে রেখেছিল, একটা হাত ওর উরুর উপরে। তবুও মুনতাসিরের কোনো প্রতিক্রিয়া ছিল না, শক্ত মুখ করে বসেছিল। মাত্র বাড়ির গেটের সামনে এসে থেমেছে রিক্সা। রিক্সা থেকে নেমে ভাড়া চুকিয়ে মুনতাসির সোজা হাঁটা ধরলো বাড়ির গেটের দিকে। রূপা ওর পিছু পিছু গেল। দারোয়ান বসেছিল বাগান বিলাসে সজ্জিত গেটের সামনে, ডান পাশে একটা টুলে। মুনতাসির দারোয়ানের কাছে সদর দরজার চাবিটা দিয়ে বলল, চাচা আমি আড়তে যাচ্ছি, ফিরতে রাত হবে। ওকে বলবেন আমার জন্য রাতের রান্না যেন না করা হয়, চাবিটা ওকে দিয়েন। দারোয়ানকে বলে ইশারায় রূপাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল মুনতাসির। ওর পেছনে দাঁড়িয়েছিল রূপা। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মেইন রাস্তা ধরে হাঁটা দিল মুনতাসির। একটা রিক্সা ডেকে তাতে উঠে চলে গেল। রূপা ওর যাওয়ার দিকে তাকিয়ে স্তম্ভিত বনে রইল। একটা কথাও বলল না মুনতাসির ওর সাথে। এই নির্দয়, নিষ্ঠুর, পাষাণ মুনতাসিরের সাথে কোনো কালেই পরিচিত নয় রূপা। দারোয়ান চাচার কাছ থেকে গেটের চাবিটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো রূপা। সদর দরজা খুলে আগে বাড়ির হাল দেখলো। আসলেই শ্বশুর শাশুড়ি আরও না থাকাতে বাড়িটার দুর্দশা হয়েছে। ছোট্ট এই পরিবারের বাইরের দিকটাও শ্বশুর ময়নুল খান আর মুনতাসির সামলায়, আর ঘর সামলায় রূপা আর তার শাশুড়ি। রূপা আগেই কাজে লেগে পড়ল। একে একে পুরো বাড়ির ঝুল পরিষ্কার করলো, সবকিছু গোছগাছ করলো। নিজেদের রুমে এসে দেখলো রুমটার অবস্থা আরো খারাপ। জিনিসপত্র একটাও জায়গা মতো নেই। মুনতাসির এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। টাওয়ালটা পড়ে আছে ড্রেসিং টেবিলের উপর। রূপা ওটাকে নিয়ে বাথরুমের বালতিতে ফেললো। খেয়াল করলো মুনতাসিরের দুটো সাদা ও নীল রঙের লুঙ্গি পড়ে আছে আরেকটা বালতিতে। দক্ষ হাতে লুঙ্গি দুটো কেচে দিল রূপা। সেগুলোকে ব্যালকনিতে শুকাতে দিয়ে এসে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে বাজার সদাই সবই করা ছিল। ফ্রিজে ছিল মাছ মাংস। রূপা বেছে বেছে মুনতাসিরের পছন্দ করা সবজি আর মাছের তরকারি রান্না করতে শুরু করলো। আজ এই রান্না দিয়েই মুনতাসিরের মন ভোলাবে, সে রাগ ভাঙাবে। রিক্সা থেকে মাত্র নেমেছে মুনতাসির ওদের আড়তের সামনে। মুনতাসির আর ওর বাবা এ আড়তের আড়তদার। মুনতাসিরের কখনোই জীবনে কিছু করার প্রবল ইচ্ছা ছিল না, না ছিল ক্যারিয়ারের প্রতি কোনো বিশেষ আগ্রহ। পড়াশোনা শেষ করে সারাদিন বেকারের মতো ঘুরে ফিরে বেড়াতো। বাইক নিয়ে চক্কর কাটতো এলাকায়, শহরে। তবে রূপাকে বিয়ে করার জন্য আড়তদার হয়ে উঠতে হলো তাকে। রূপার মা বাবা বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। তাই সেই যে 8 মাস আগে থেকে মুনতাসির এই আড়ত ব্যবসায় প্রবেশ করেছে, এখনো তার পথ ধরে রেখেছে এখানে। পেঁয়াজ, রসুন, মাছের খাবার ইত্যাদি থেকে শুরু করে নানান প্রয়োজনীয় জিনিস নিয়ে তাদের আড়ত ব্যবসা। আড়তটা মুনতাসিরের বাবার গড়া হলো। এখানে এখন শতভাগ হস্তক্ষেপ রয়েছে মুনতাসিরের। এই ব্যবসাটাকে এগিয়ে নিতে সেই সাহায্য করেছে। মুনতাসিরের বাবা কখনো চাননি তার ছেলে অন্যের অধীনে কামলা খাটুক। তার চেয়ে বরং মুনতাসিরের অধীনে অসংখ্য মানুষ কর্মসংস্থান গড়বে। এখন হয়েছেও তাই। আড়তের সামনে দাঁড়িয়ে ফোনটা বের করলো মুনতাসির। কাউকে কল করবে, কিন্তু তার আগে কোথা থেকে যেন একটা বাইক এসে ওর সামনে দাঁড়ালো। লাল রঙের বাইক।
বাইকে বসে আছে এলাকার স্থানীয় ছেলে স্বামীর। মুনতাসিরের স্কুল জীবনের বন্ধু, তেমন ঘনিষ্ঠ নয়। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে টুকটাক কথা আর কুশলাদি বিনিময় হয়। এই যা, সামির মূলত মুনতাসিরকে দেখেই বাইক থামিয়েছে। কিরে বন্ধু, কেমন আছিস? মুখ শুকনো কেন তোর? ভাবি কি রেঁধে বেড়ে খাওয়ায় না? তা ভাবির কি খবর? সামিরের প্রশ্নে মুখ থমথমে রেখে মুনতাসির জবাব দিল, আমার স্ত্রীর কথা বাইরে প্রকাশ করার মতো কুরুচি আমার হয়নি, আর আমার পরিবারও আমাকে এ ধরনের শিক্ষা দেয়নি। আসছি। কথা শেষ করেই কাউকে কল করে ফোন কানে ধরে আড়তের ভেতরের দিকে হন হন করে হেঁটে চলে গেল মুনতাসির। সামিরের মুখটা লজ্জায় অপমানে থমথমে হয়ে গেল। বাইক স্টার্ট করে শটান সেখান থেকে চলে গেল। মুনতাসির আড়তে প্রবেশ করেই হম্বিতম্বি শুরু করে দিল। আজ সারাদিনে একবারও আড়তে আসা হয়নি ওর, তাতে আড়তের অবস্থা নাজেহাল। হিসাবের খাতাটা হাতে নিয়ে দেখলো কিছু হিসাব বাকি রয়ে গেছে। নতুন একটা ছেলেকে হিসাবের কাজে রাখা হয়েছে। ছেলেটার নাম নয়ন। গুদামঘরে বস্তাগুলো পরপর সাজাচ্ছিল নয়ন। ওকে চেঁচিয়ে ডাকলো মুনতাসির। নয়ন হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। দেখলো ওদের মালিকের মন মেজাজ আজকে ভালো নেই। সবাই কেমন জড়সড় হয়ে আছে ভয়ে। না জানি কখন কার ভুল ধরে বসে মুনতাসির। সচরাচর মুনতাসির এখানকার মালিক হলো, সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক। ধরাই যায় না মালিক আর কর্মচারীর পার্থক্য। সবসময় মুনতাসির বেশ রসিক মানুষ, তবে হুটহাট বদমেজাজিও হয়ে যায়। তাই আজ ওর এই রূপ দেখে সবাই তটস্থ। নয়ন শুনল অগোচর এক কর্মচারী আরেক কর্মচারীকে ফিসফিস করে বলছে, মালিকের মনে হয় আজকা বইয়ের সাথে ঝামেলা বাঁধছে, তাই সব রাগ বইয়ের ওপর ঝাড়তে না পাইরা আমগো উপরে ঝাড়তাছেন। নয়ন ওদের কথা শুনে মুনতাসিরের দিকে তাকালো। মুনতাসির কিছুই শোনেনি। শুনলে দুটোকে আজই বের করতো আড়ত থেকে। মুনতাসির হাতের ইশারায় ডাকলো নয়নকে। নয়ন এগিয়ে যেতেই মুনতাসির হিসাবের খাতাটা মেলে ধরে বলল, এসব কি? কি মালিক? নয়ন উল্টো জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করলো মুনতাসিরকে। মুনতাসির বিরক্তির সাথে বলল, হিসাবের খাতায় কিছু হিসাবের অঙ্ক খালি কেন? এগুলোতে কে লিখবে? আমি? তাহলে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন? মুনতাসিরের কণ্ঠে ক্রোধ, রুক্ষ স্বর। নয়ন তটস্থ ভঙ্গিতে কোনো মতে জবাব দিল, ওগুলো তুলতে ভুলে গেছি মালিক। একটা আলাদা টুকরো কাগজে তোলা ছিল, আমি এক্ষুনি তুলে দিতাছি। আর কখনো এমন ভুল হবে না। নয়ন খাতাটা হাতে নিল। মুনতাসির ওর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আদেশ করলো, যাও। নয়ন দ্রুত পায়ে হেঁটে চলে গেল গুদামঘরের দিকে। মুনতাসির এখন খ্যাপা সিংহ। ওর সামনে থেকে সটকে পড়লেই যেন বাঁচে নয়ন। বাদবাকি সবাইও ভয়ে ভয়ে কাজে মনোযোগী হলো। এমনভাবে কাজ করতে লাগলো যেন মুনতাসির একটা ভুলও ধরার সুযোগ না পায়। ডাইনিং এর সোজাসুজি দেয়াল ঘড়িটায় চোখ রাখলো রূপা। সময় দেখলো রাত 10:30। মুনতাসির আজ এখনো ফিরল না যে? সবসময় তো 9টার মধ্যে বাড়ি ফেরে। রূপার রান্না বান্না সব শেষ। খিদে পেয়েছে ওর প্রচণ্ড। এ বাড়িতে আসার পর থেকে রাতের খাবার 9:30টার মধ্যেই সবসময় খাওয়ার অভ্যাস ওর। এ বাড়ির পুরুষেরা 9টার সময় বাড়িতে উপস্থিত হয়। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে খেতে 9:30 পেরিয়ে যায়। আর রূপা বিয়ের পর থেকে এখনো অবধি কোনো দিন মুনতাসিরকে ছাড়া খেতে বসেনি। তবু পূর্বের অভ্যাসের কারণে 1 ঘন্টা আগে থেকে ওর পেট চোচো করছে। তবু মুনতাসিরের দেখা নেই। আর রূপাও পণ করেছে মুনতাসিরের সাথে একসঙ্গে বসেই খাবার খাবে। ডাইনিংয়ে বসে থাকতে থাকতে একবার ঝিম ধরে গেল ওর। কিন্তু না, ঘুমিয়ে পড়লে চলবে না। আজ যে কোনো ভাবেই হোক মুনতাসিরের রাগ ভাঙাতেই হবে। রূপা সিদ্ধান্ত নিয়েছে, আজ মুনতাসিরের নিকটে নিজের সব দোষ স্বীকার করবে ও। রূপা সময় কাটাতে নিজের শাশুড়ির নাম্বারে কল করলো। নাফিজা বেগম কল রিসিভ করলেন সঙ্গে সঙ্গে। রূপা বলল, কি মা, নিজের বাপের বাড়িতে গিয়ে আমাকে একেবারে ভুলেই গেলেন? আজ সারাদিনে একবারও তো কল করলেন না।
ফোনের ওপাশ থেকে নাফিজা বেগমের কণ্ঠস্বর শোনা গেল। আর বলিস না মা, কল করার সময় সুযোগ কোনোটাই পাইনি, না হলে তোকে আমি ভুলে থাকতে পারি? তোর নানি শাশুড়ি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। আজ সারাদিনে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমাকে আর তোর শ্বশুরকে। তাই তো আজ ফিরতে চেয়েও ফিরতে পারিনি। মায়ের অবস্থা আরও বেগতিক হয়েছিল। কি বলেন মা? নানিবু এখন কোথায়? হাসপাতালে? সুস্থ আছেন একটু? হ্যাঁ রে, হাসপাতালে এনেছি মাকে, এখন একটু সুস্থ আছে। আমি তো বলেছিলাম মা, আমাকে নিয়ে চলেন আপনাদের সাথে। নানিবুকে সেই ডিসেম্বরে দেখেছি, এরপর আর দেখা হয়নি। অসুস্থ মানুষটা আমার কথা কতবার জিজ্ঞাসা করলেন, তাকে একটু দেখার বড় স্বাদ ছিল। রূপা আফসোস ও অভিমানের সুরে কথাগুলো বলল। নাফিজা বেগম বললেন, তোকে তো নিতে চেয়েছিলাম রে মা, কিন্তু আরতের জন্য মুনতাসিরকে থেকে যেতে হতো। আর ও কেমন তা তো জানিসই, তুই না থাকলে ওর একটা কোনো কাজ চলে না। রূপা যে নিজের বাড়িতে ছিল এ কদিন, মুনতাসিরকে একাই থাকতে হয়েছিল। এসব কথাও চেপে গেল। শাশুড়িকে আর খোলাসা করলো না। নাফিজা বেগম ফের বললেন, থাক, মন খারাপ করিস না মা, পরের বার আসলে তোকে নেব সঙ্গে। রূপা বলল, আপনারা কবে ফিরবেন মা? তো নানিবু সুস্থ হলেই ফিরে আসব। রূপা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন রাখলো। ঘড়িতে আরও একবার সময় দেখলো, 11টার বেশি বাজে। পরপরই কলিং বেল বেজে উঠল। রূপা প্রস্তুত ছিল যেন, এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিল। মুনতাসির সামনে দাঁড়িয়ে আছে ঠায়, ভীষণ ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে আজ আরতে অনেক খেটে এসেছে নিশ্চয়ই। মুনতাসিরের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রূপার মায়া হলো খুব। মুনতাসির ভেতরে আসতেই ও দরজা আটকে দিয়ে এগিয়ে গিয়ে ওড়নার কোনা দিয়ে মুনতাসিরের ঘামে ভেজা মুখ মুছিয়ে দিতে গেল। মুনতাসির মুখ সরিয়ে নিল। রূপা আহত হলো একটু, তবে তোয়াক্কা করলো না। জগ থেকে পানি ঢেলে এনে সোফায় চোখ বুজে কপালে হাত ঠেকিয়ে হেলান দিয়ে বসে থাকা গম্ভীর পুরুষের দিকে এগিয়ে ধরল। মুনতাসির পানি নিল না। রূপা পানির গ্লাসটা সামনে সেন্টার টেবিলে রেখে যেতে যেতে মুনতাসিরের উদ্দেশ্যে বলল, পানি রেখেছি সামনে, খেয়ে নাও। পানির অবজ্ঞা করতে নেই, পাপ হবে। খেতে এসো, খাবার বাড়ছে। মুনতাসির চোখ মেলল, পানিটুকু খেয়ে খালি গ্লাসটা রেখে রুমের দিকে হাঁটা ধরল। রূপা খাবার বাড়ছিল। মুনতাসিরকে যেতে দেখে বলল, খাবারের ওপর রাগ করো না, এসে খেয়ে যাও। তোর রান্না করা খাবার তুই খা, আমার ইচ্ছে নেই। আমিও খাইনি, তোমার জন্য বসেছিলাম। আমি খাবো না, আগেই বলেছি, শুনতে পাস না নাকি? তুই খেয়ে নে। তুমি না খেলে আমিও খাবো না। ওহ আহ্লাদ, তুই খাবি কি খাবি না তোর মর্জি। না খেলে তো অনাহারে মরে যাব। মুনতাসির রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, মরে যা, তুই মরলে আমি আরেকটা চামেলি আনবো ঘরে। মুনতাসির রুমে যাওয়ার কিছুক্ষণ পরে রূপাও রুমে গেল। ততক্ষণে রুমের এনার্জি বাল্বগুলো বন্ধ হয়ে গেছে। সাইড টেবিলে জ্বলছে একটা হলুদ স্ট্যাম্প ল্যাম্প। মুনতাসির শুয়ে আছে বিছানায়। রূপা এগিয়ে গেল ওর দিকে। রূপার হাতে প্লেটে খাবার। প্লেটটা সাইড টেবিলে রেখে মুনতাসিরের পাশে বসলো। মুনতাসির কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে শুয়ে আছে। মুখ ঘেমে নিয়ে ভিজে গেছে। রূপার অদ্ভুত ঠেকলো ব্যাপারটা। ফ্যান চলছে দুটো, তাহলে মুনতাসির ঘামছে কেন? মুনতাসিরের কপাল থেকে ওর হাত সরিয়ে নিজের হাত ঠেকালো রূপা। মুনতাসিরের শরীর গরম, জ্বর এসেছে নাকি? ওষুধের বক্স থেকে থার্মোমিটার বের করে নিয়ে আসলো রূপা। থার্মোমিটারে শরীরের তাপমাত্রা পরিমাপ করা মুনতাসিরের কাছ থেকে শিখেছ। সেভাবেই মুনতাসিরের শরীরের তাপমাত্রা পরিমাপ করলো রূপা। 102 জ্বরের মাত্রা। রূপাকে এবার বেশ ভালোভাবেই ভয় জেঁকে ধরল। নিজের অযত্ন করে শরীর আর মনের ওপর কষ্ট দিয়ে নিজের এই হাল করেছে মুনতাসির। রূপাকে এবার জেদও চেপে ধরল ভীষণভাবে। মুনতাসির প্রায় ঘুমিয়েছিল, ওকে ঠেলে উঠিয়ে দিল রূপা। মুনতাসির বিরক্ত হয়ে তাকালো রূপার দিকে। রূপা তোয়াক্কা করলো না। মুনতাসির প্রশ্ন ছুড়ল, কি চাই? শান্তিতে ঘুমাতে দিবি না নাকি? খাবারের প্লেট হাতে নিয়ে রূপা বলল, আপাতত চাচ্ছি
তুমি এই প্লেটের সব খাবার খেয়ে শেষ করবে। মুনতাসির জেদ ধরে বলল, খাবো না, এই খাবার এক্ষুনি নিয়ে যা চোখের সামনে থেকে। রূপাও জেদ ছাড়ল না, বলল, তুমি খাবে আর এখনই খাবে। রূপা দেখ, মেজাজ খারাপ করিস না কিন্তু। প্লেটটা সহ তুই যদি এখন আমার চোখের সামনে থেকে না সরেছিস তাহলে প্লেটটা ছুঁড়ে ফেলে দেব কিন্তু। বিশ্বাস করো মুনতাসির, তুমি যদি এরকম জেদ ধরে থাকো তাহলে তুমি যখন ঘুমাবে তখন তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো আমি। মুনতাসির দেখলো রূপা খেপেছে বেশ ভালোভাবে। এরপর আর কিছু বললে ঝামেলা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে, যেটা মোটেই পছন্দ করে নাও। তাই চুপচাপ রূপার উঠিয়ে দেওয়া খাবারের লোকমা মুখে তুলে নিল। মুনতাসির যতটুকু পরিমাণ খায় ততটুকুই এনেছে রূপা, তবে পুরো খাবারটুকু শেষ করতে পারল না মুনতাসির। জ্বরের ঘোরে খাবার, এমনকি পানিও তেতো লাগছে ওর মুখে। রূপা সযত্নে ওর মুখ মুছিয়ে দিল, তারপর জলপট্টি এনে ওর মাথায় দিয়ে দিল। মুনতাসির তখন জ্বরের ঘোরে বেহুশ, প্রায় হুঁশে নেইও। রূপার কার্যকলাপ বোঝে ওঠা শারীরিক কিংবা মানসিক ক্ষমতা বর্তমানে দুর্বল ওর, তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওর কাছাকাছি থেকে সেবা যত্ন করতে পারছে রূপা। নচেত মুনতাসির ওকে এসব করতে দিত না। এখন জ্বর কমছে না, শরীরের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে না, রূপা হার মানতে রাজি নয়। মুনতাসিরকে অসুস্থ সে দেখতে পারে না। সর্বক্ষণ প্রাণোচ্ছল রাগচটা মানুষটা তার এই স্বভাবেই ঠিক আছে, বরং এর ব্যতিক্রম হলে রূপার ভালো লাগে না, জগৎটা অসহ্য লাগে। চতুর্থবার মুনতাসিরের মুখটা আজলা পানি মেশানো রুমাল দিয়ে মুছে জলপট্টি দিয়ে দিল রূপা। তারপর ফ্লোরে মাদুর পেতে জায়নামাজ বিছিয়ে নিল। তাহাজ্জুদ নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেল রূপা। নামাজ শেষে রূপা যখন মোনাজাত করতে বসলো তখন হলুদ আবছা আলোটা ওর মুখে অস্পষ্ট ভঙ্গিতে পড়েছে। রূপার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ওর গাল বেয়ে হাত গড়িয়ে জায়নামাজের উপর পড়ল। রূপা সশব্দে কেঁদে উঠল, তবে সতর্কভাবে, যেন মুনতাসির টের না পায়। মুনতাসিরের অবশ্য টের পাওয়ারও কথা নয়, জ্বরের ঘোরে বেহুশ। এই এক জ্বর ব্যতীত অন্য কিছু কখনো মুনতাসিরকে কাবু করতে পারেনি। রূপার জানা মতে রূপা মোনাজাত ধরেছে আল্লাহর দরবারে। কয়েক ফোঁটা সত্য অশ্রুপাত করেও আল্লাহর নিকটে দোয়া করলো, হে আল্লাহ, তুমি মহান, তুমি মেহেরবান, তুমি দোজাহানের বাদশা। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। ও আর আমি অবিচ্ছিন্ন নয়, ওর কষ্টের সমান কষ্ট আমারও প্রাপ্য। দয়া কর আল্লাহ, ও সৎ, নিষ্ঠাবান আর স্বচ্ছ একজন মানুষ, কখনো জেনে শুনে কারো ক্ষতি করেনি। ওকে তুমি এই নির্দয় কষ্ট দিও না আল্লাহ। মোনাজাতে বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে রূপা ঠোঁট চেপে কান্না আটকায়। পুনরায় বলে, আর আমাকে তুমি একটু বোধ বুদ্ধি দিও আল্লাহ, সবকিছু বোঝার ক্ষমতা দিও, সংসার সামলানোর উপযুক্ত যোগ্যতা আর দক্ষতা দিও। আমার ছেলে মানুষী আর মেজাজের কারণে আমি মুনতাসিরকে না চাইতো বারে বারে কষ্ট দিয়ে ফেলি। তুমি আমার প্রতি একটু দয়াশীল হও আল্লাহ। রূপার যখন ঘুম ভাঙল তখন জানালার পর্দাগুলো উঠছে বাতাসের তোড়ে। সূর্য রশ্মি আছড়ে পড়ছে রূপার মুখে। চোখ মুখ কুঁচকে ধরফরিয়ে উঠে বসে রূপা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। রাতে কখন ঘুমিয়েছিল ওর মনে নেই। আড়মোড়া ভাঙার পরে মনে পড়ল মুনতাসিরের শিওরে হাতের উপর হাত ঠেকিয়ে শুয়েছিল রাতে, আর সেভাবেই ঘুমিয়ে পড়েছে। মুনতাসির নেই বিছানায়। লোকটা গেল কোথায় এই জ্বর শরীর নিয়ে? এখনো তো রেগে আছে রূপার উপরে। রাগ করে বাড়ি ছাড়লো নাকি? রূপা উঠে দাঁড়ালো। রুম থেকে বের হওয়ার আগে দেখলো বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো। তার মানে মুনতাসির আছে। রূপা একটা তপ্ত নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। মুনতাসির বের হওয়ার মধ্যেই চটজলদি সকালের নাস্তা তৈরি করে ফেলতে হবে। রূপা যখন রান্নাঘরের সব কাজ শেষ করে রুমে আসলো তখন ঘড়িতে 8:32 বাজে। মুনতাসির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল, চুল ঠিক করছিল। রূপাকে আয়নার ভেতর থেকেই একবার আর চোখে লক্ষ্য করলো। রূপা খেয়াল করলো ব্যাপারটা, তবে মুনতাসির ওর সাথে কথা বলল না। শেষমেশ অধৈর্য হয়ে গেল রূপা।
দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে মুনতাসিরকে জড়িয়ে ধরল। মুনতাসিরের খালি গায়ে হাত রেখে বুঝতে পারল শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়েছে, জ্বর ছেড়েছে। রূপা! মুনতাসিরের ধারালো ডাকে চমকে উঠল রূপা। ওর নাম ধরে সহসা ডাকে না মুনতাসির, বেশিরভাগ সময় রসিকতা করে চামেলি বলেই ডাকে। আর রূপা সামনাসামনি রাগ দেখালেও ব্যাপারটা বেশ উপভোগ করে। ওর নাম ধরে মুনতাসির সবসময় না ডাকার কারণে রূপা অভ্যস্ত নয় এতে। তাই মুনতাসিরের গাম্ভীর্যপূর্ণ মুখে হঠাৎ ওর নামটা এভাবে উচ্চারিত হওয়ায় ঘাবড়ে গেল রূপা। এখনও রেগে আছে নাকি? আচানক মুনতাসিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে বাচ্চাদের মতন কান্না শুরু করে দিল রূপা। মুনতাসির ব্রু কুঁচকে আয়নার ভেতর থেকে ওকে দেখতে লাগলো। রূপা কান্না জড়ানো কণ্ঠে বলতে লাগলো, সরি, আমাকে মাফ করো। খান বংশের কসম, আর জীবনেও তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার, সংসার না করার কথা বলবো না। ওসব তো আমি রাগের মাথায় বলেছি। আমি না হয় বাচ্চামো করে ফেলি, তাই বলে তুমি আমার সাথে এরকম রুড বিহেভ কেন করছো? তুমি জানো না তোমার এই রূপে আমি অভ্যস্ত নই। তোমার এই রাগচটা স্বভাব আমি নিতে পারছি না। কান্না করতে করতে এই দেখো, চোখে আর একটুও পানি নেই, শুকিয়ে গেছে। মুনতাসিরের সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টে কথাগুলো বলল রূপা। মুনতাসির এবার আর নিজ সত্তাকে দমিয়ে রাখতে পারল না, ফিক করে হেসে ফেলল। ওর হাসি দেখে টলমল চোখে রূপাও হেসে নিল খানিক। মুনতাসির রূপার মাথায় হাত রেখে বলল, আমার এই রূপে তুই অভ্যস্ত নয় বলে তোকে এই রূপটাই দেখালাম চামেলি। একটু ঝলক, তোর মনে যেন এই ভয়টা ঢুকে যায়। আমি রাখতে জানলে ছাড়তেও জানি, বুঝেছিস? রূপা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। মুনতাসির আবারও বলল, আর কখনো আমার অবাধ্য হবি? জেদ করবি? ঝগড়া করবি আমার সাথে? রূপা বোকাশোকা ভাব নিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, কখনো না, খান বংশের কসম করে বলছি। মুনতাসির প্রফুল্ল চিত্তে রূপাকে শক্ত করে জড়িয়ে ধরল। রূপাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুনতাসিরের বুকে মুখ গুজল। ভাবল, এই বুঝি সংসারটা পরিপূর্ণ, সুন্দর, নিনাদ। সকালে নাস্তা করার পরে বাজারে কেনাকাটা করতে গেল মুনতাসির। তারপর যখন ফিরে আসলো তখন রূপা রান্নাঘরেই ছিল। ওর হাতে ছিল একটা লোহার খুন্তি। লম্বা খুন্তিটা মুনতাসিরের সামনে ধরে রূপা সোজা বলল, তুমি বেরো, এক্ষুনি বেরো আমার শ্বশুর বাড়ি থেকে। আমার শ্বশুর তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে কি এসব করে বেড়ানোর জন্য? সবেমাত্র বাজার সদাই করে এসে ক্লান্ত মুনতাসির রূপার এহেন আচরণে হতভম্ব হলো। সোফায় বসে শার্টের বোতাম খুলতে খুলতে সরু চোখে খুন্তি হাতে শাড়ির আঁচল কোমরে গুজে দাঁড়িয়ে থাকা সাংসারিক রমণীর পানে চাইল। রূপা তখন রাগে গজগজ করছে। মুনতাসির ক্লান্ত মুখ তুলে চেয়ে নিবিড় দৃষ্টিতে প্রশ্ন করল, কি হয়েছে? তুমি আমার ভাইকে কি শিখিয়েছ? কখন? রূপা ভনিতা করল না, এক নাগারে বলল, আজ সকালবেলা বাজারে যাওয়ার পথে মোড়ে তৈয়বের সাথে তোমার দেখা হয়েছে, তাই না? হ্যাঁ তো? মুনতাসিরের নির্বিকার জবাব। তারপর তুমি ওকে দাঁড় করিয়ে পরামর্শ দিয়েছ, প্রেম পরামর্শ বলেছ এই বয়সে প্রেম না করলে আর কবে করবে, তাই এখনই প্রেম করার উপযুক্ত বয়স আর সময়, এসব বলেছ তুমি ওকে? হ্যাঁ, পরামর্শ দিয়েছি, তাতে খারাপ কি হয়েছে? রূপা এবার খ্যাপা বাঘিনীর মতো তেড়ে এলো। ক্ষতি কি মানে? ও একটা বাচ্চা ছেলে মুনতাসির, মাত্র ক্লাস 10-এ পড়ে। তুমি ওর মাথায় এসব ফালতু কথা ঢোকানোর পরে ও আজ রাস্তায় নিজের থেকে 2 বছরের বড় একটা মেয়েকে প্রপোজ করেছিল, তাও আবার হাঁটু গেড়ে। এটাও নিশ্চয়ই তোমারই শিখিয়ে দেওয়া। এই ঘটনা আমার এক বান্ধবী দেখে আমাকে ফোন করে জানালো কতক্ষণ আগে। তারপর আমি মাকে ফোন করেছিলাম। তৈবের সাথে কথা বলে জানতে পারলাম এসব কর্মকাণ্ডের পেছনে তোমার ওই লজিকলেস পরামর্শ রয়েছে। মুনতাসির সম্পূর্ণ কথাকে তোয়াক্কা করে কৌতূহলী হয়ে বলল, তা শালাকে কি মেয়েটা অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট? মুনতাসির! রূপা খুন্তি নিয়ে তেড়ে এলো। মুনতাসির হাসতে হাসতে দৌড়ে রুমে চলে গেল। ওর পেছনে রূপাও। যখন রুম থেকে বের হলো
রূপার শাড়ি এলোমেলো, আঁচল সঠিক জায়গায় নেই, চুল চোখে মুখে কপালে লেপ্টে আছে, সঙ্গে ঠোঁটের কোণেও প্রফুল্ল চিত্তে মিশে আছে একরাশ লজ্জা। মুনতাসির গোসল সেরে বের হয়ে যখন ডাইনিংয়ে বসলো, ততক্ষণে রূপাও কাজ সেরে এসে বসেছে। মুনতাসিরকে খাবার বেড়ে দিল, নিজেও খেতে বসলো। খেতে খেতে মুনতাসির বলল, ব্যাংকে আমার অ্যাকাউন্টে যেই টাকা জমা রাখা আছে না, ওখান থেকে 1,50,000 টাকা উঠাবো আজ, বুঝলি? কেন? সারপ্রাইজ আছে একটা। রূপার প্রশ্ন করলো না। কি সারপ্রাইজ তা জানতেই পারবে, এখন মুনতাসির বলবে না। মুনতাসির দুপুরের খাওয়ার পরপরই বের হয়েছিল। রূপা ঘুমিয়েছিল একটু। ঘুম ভাঙলো মুনতাসিরের জোরে সোরে ডাকে। মুনতাসির কোথা থেকে যেন চামেলি চামেলি বলে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। গুম গুম চোখ ডলে উঠে গেল রূপা। মুনতাসিরের ডাকের উৎস খুঁজে ব্যালকনিতে আসলো। গুম গুম চোখ মুহূর্তে বড়সড় হয়ে গেল ওর। রূপা অবাক হয়ে দেখল মুনতাসির একটা নীল রঙের বাইকের সাথে দাঁড়িয়ে আছে মেইন গেটের সামনে। রূপাকে দেখে মুনতাসির হাত নাড়িয়ে বলল, কিনেছি রে, নিচে আয় জলদি। বলতে দেরি নেই, রূপা দৌড়ে নিচে নেমে আসলো। মুনতাসির হাসি মুখে দাঁড়িয়ে আছে। রূপার শরীরে জ্বলন ধরল। এগিয়ে গিয়ে মুনতাসিরকে ধাক্কা দিয়ে বলল, এই ছিল তোমার সারপ্রাইজ? টাকা উঠিয়ে বাইক কিনে এনেছ? 4 মাস আগে অনেক বুঝিয়ে সুঝিয়ে তোমার পুরনো বাইকটা বিক্রি করালাম। বাইক আমার ভয় লাগে, দুশ্চিন্তা হয়। এখন দেখো না, মানুষ বেশি বাইক অ্যাক্সিডেন্টে মরে। আমার নিষেধাজ্ঞার পরেও তাহলে আবার কেন কিনলে তুমি? মরার জন্য? রূপা এবার ডুকরে কেঁদে ওঠে। মুনতাসির ওকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে বলে, আরে কিছু হবে না আমার, তুই অযথা চিন্তা করিস। দেখ না, আমার সব বন্ধুদের বাইক আছে, শুধু আমার নেই। অবশ্য ছিল, তোর কথাতেই বিক্রি করেছিলাম। সত্যি বলতে বাইক ছাড়া অসহায় লাগে। তুই রাগ করিস না প্লিজ। রূপা শান্ত হলো, তবে মুখ কালো করে রাখলো। মুনতাসির চাবি দেখিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি রে, উঠবি নাকি এখন? চল একটা চক্কর দিয়ে আসি। নতুন বাইকে প্রথমে তোকে উঠাবো। তুমি যাও, আমার এখন কাজ আছে অনেক। আচ্ছা গেলাম না হয়, কিন্তু তুই এমন মুখ গোমরা করে থাকলে কিভাবে যাই বলতো? রূপা ইশারা বুঝলো মুনতাসিরের। মুখের কালো আভা দূর করে হাসি ফোটালো। মুনতাসিরকে একবার শক্ত করে জড়িয়ে ধরল। বাইকে ওঠার আগে রূপার কপালে একটা তপ্ত চুমু দিল মুনতাসির। তারপর তার নতুন বাইক স্টার্ট দিল। মুনতাসির বলল, যাই রে চামেলি। রূপা হাত নেড়ে বলল, হ্যাপি রাইডিং। রূপা এলোমেলো ভঙ্গিতে হাসপাতালের করিডোর ধরে দৌড়ে যাচ্ছে। শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালটি জনসংখ্যায় গিজগিজ করছে। রূপাকে লক্ষ্য করার কথা নয় কারো, তবে আশ্চর্যজনকভাবে ওকেই লক্ষ্য করছে সবাই। কারণ রূপার 2 পায়ে 2 রকমের জুতা, একটা চটি, একটা স্লিপার, শাড়ির আঁচল মাথায়, শরীরে বেশ ভালোভাবে টেনে দেওয়া। চেহারায় বিষাদের ছায়া নেমেছে। কাঁদতে কাঁদতে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে করিডোর দিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশের মানুষজন অবাক চোখে দেখছে ওকে। রূপার সেসবে খেয়াল নেই। রূপা কাউন্টার পেরিয়ে ওটির সামনে গিয়ে দাঁড়ালো। ফোন করে কাউকে খুঁজলো। তখনই পেছন থেকে একজন ডাক্তার বললেন, আপনি চামেলি তো? জি। কোথায় আমার? হ্যাঁ, লোকটি আছে, এই হাসপাতালেই আছে। আসলে ঘন্টাখানেক আগে তাকে যখন এখানে আনা হলো, তখন তার পকেটে থাকা সেলফোনের কন্ট্যাক্ট লিস্টের শুরুতে আপনার নাম্বারটা পেয়েছিলাম। নিশ্চয়ই পরিচিত কেউ, তাই তৎক্ষণাৎ কল করে জানিয়েছি। তা আপনি ওনার কি হন? স্ত্রী। স্ত্রী হয়ে আমি তার। কোথায় আমার স্বামী? ওটিতে। কাপা স্বরে প্রশ্ন করল রূপা। রূপা দুর্বল, আতঙ্কিত। ওটিতে নেওয়া মানে ভয়াবহ কিছু। তবে ডাক্তার নির্বিঘ্নে জবাব দিলেন, না ওটিতে নয়, ওটিতে নেওয়ার প্রয়োজন পড়েনি। পায়ে আর মাথায় আঘাত পেয়েছিলেন, তবে অধিক গুরুতর নয়। ব্যান্ডেজ করে দিয়েছি, মাস 2 মধ্যে সুস্থ হয়ে যাবে। রূপা এবার শান্ত হলো।
এখন সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমেছে। এই ডাক্তারই কিছুক্ষণ আগে ফোন করে ওকে চরম যন্ত্রণাদায়ক সংবাদটা দিয়েছে। বড় মহাসড়কে বাইক চালানোর সময় একটা নিয়ন্ত্রণহীন ট্রাকের সাথে ধাক্কা লেগেছিল মুনতাসিরের বাইকের। লোকজন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে ওকে। ফোনে এতটুকু শুনে রূপা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। আসার সময় গ্রামে থাকা ওর শ্বশুর আর শাশুড়িকেও কল করে জানিয়েছে তারা খুব শীঘ্রই চলে আসবেন। ধীরে সুস্থে একটা বেঞ্চিতে বসলো রূপা। আঁচল দ্বারা মুখের ঘামটুকু মুছে নিল। মুনতাসির যে কেবিনে ছিল সেখান থেকে একজন নার্স বের হলো দরজা ঠেলে। রূপা দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি অবস্থা ওর? সুস্থ আছেন? দেখা করতে পারবো এখন? অবশ্যই, ভেতরে যেতে পারেন। নার্সের সম্মতি পেয়ে দরজা ঠেলে ধীর পায়ে কেবিনের ছোট বেডটার দিকে এগুলো রূপা। দেখলো মুনতাসির চোখ বুজে শুয়ে আছে, মাথায় আর পায়ে ব্যান্ডেজ করা। এই দৃশ্য দেখে রূপার মনের ভেতরে হাহাকার জ্বলল। হু করে কান্না গলায় দলা পাকিয়ে গেল। একটা টুলে বসলো মুনতাসিরের পাশে। মুনতাসিরের শক্ত পুরুষালী হাতটা টেনে নিজের নরম দুর্বল হাতের মধ্যে নিয়ে নিল। ধীরে ধীরে চোখ মেলল মুনতাসির। রূপাকে দেখে হালকা হাসলো। রূপার চোখ তখন টলমলে। ওর এহেন অবস্থা দেখে মুনতাসির মুস্কি এসে বলল, মরিনি, বেঁচে আছে এখনো। রূপা এবার আর সামলাতে পারল না নিজেকে। মুনতাসিরের বুকে আশ্রে পড়ে কিছু কিলঘুষি দিতে লাগলো। মুনতাসির কুকিয়ে বলল, ব্যথা ছাড় বাবা, মরে যাব তো। মরো তুমি, আমাকে মেরে দিয়ে মরে যাও, রূপা অভিমানের সুরে বলল। মুনতাসির ওর মাথায় হাত বুলিয়ে সামলে নিল। বলল, বাইক ওটা আমি আবার বেচে দেব, অন্তত তোর মনের প্রশান্তির জন্য হলেও। মুনতাসিরের সান্ত্বনায় স্বাভাবিক হলো রূপা। মুনতাসিরকে আলতোভাবে জড়িয়ে ধরে রইল। মুনতাসির ওর গাড়ে মুখ রেখে বলল, দুশ্চিন্তা করিস না, তোকে রেখে এত দ্রুত আমি মরছি না রে চামেলি। মুনতাসির স্যুপটুকু খেয়ে নাও, তোমার শরীরের সুস্থতার জন্য দরকার এটা, খেয়ে নাও। জেদ করো না মুনতাসির। দরজা খুলছো না কেন তুমি? মুনতাসির। মেয়ের ঘর থেকে ওর চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে ড্রয়িং রুম থেকে রূপার ঘরের দিকে ছুটে গেলেন শায়লা খাতুন। তার পেছনে সাইকিয়াট্রিস্ট ডাক্তার লুবনা শারমিন ছুটলেন, আর তৈয়ব। রূপার বাবা বাড়িতে নেই, স্কুলে রয়েছেন তিনি। এই মুহূর্তে তাকে পাওয়া গেল না। রূপার ঘরের দৃশ্যটা এখন ভিন্ন। পুরো ঘর এলোমেলো, যেন কোনো পাগলের বাস এখানে। তৈয়ব দরজার সামনে দাঁড়িয়ে সশব্দে কাঁদছে। শায়লা খাতুন মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়েকে কোলের ভেতরে নিয়েছেন। শায়লা খাতুনের কোলে মাথা রেখে শুয়েছে রূপা। মায়ের মুখের দিকে চেয়ে আকুল কণ্ঠে বলল, মা, ও মা, মুনতাসির স্যুপ খাচ্ছে না, দেখো মা, ওকে বলো না স্যুপটুকু খেয়ে নিতে, না হলে তো ওর আরো শরীর খারাপ করবে। বিছানার অপর পাশে আঙুল তুলে কথাটা বলে রূপা বেশ উত্তেজিত, যেন এইমাত্র মুনতাসিরের সাথে তর্ক করছিল। রূপার কথা শুনে শায়লা খাতুনের চোখের কোল ভিজে গেল। কান্না গলায় দলা পাকিয়ে গিলে ফেললেন তিনি। রূপাকে ঠেলে ঠুলে বললেন, কোথায় মুনতাসির? কোথাও নেই ও। মুনতাসির নেই রূপা, কেন মেনে নিতে পারছিস না মা তুই? রূপা মাথা উঁচিয়ে জবাব দিল, মুনতাসির আছে মা, এখানে আছে মুনতাসির। এই তো কিছুক্ষণ আগে আসলো না এ বাড়িতে, তুমি দেখনি ওকে? ও, তুমি তো শুয়েছিলে, ওই যে আমি স্যুপ গরম করে আনলাম ওকে খাওয়ানোর জন্য। এখন বাথরুমে ঢুকে বসে আছে, বলছে স্যুপ নাকি খাবে না। এটা কোনো কথা বলো? ওর পায়ের আঘাত এখনো শুকায়নি। হেলদি খাবার না খেলে সুস্থ হবে কি করে? রূপা সাইড টেবিলে আঙুল দেখিয়ে কথাগুলো বলল। বোঝাতে চাইলো ওখানে স্যুপ রেখেছ, আর মুনতাসির বাথরুমে আছে। শায়লা খাতুন নিজেকে অসহায় বোধ করলেন। তিনি তো শুয়েছিলেন না, রান্নাঘরে ছিলেন। যদিও এ ধরনের অসত্য কথা ইদানিং রূপা প্রায়ই বলে থাকে, এতে সবাই অভ্যস্ত হয়ে গেছে। ডাক্তার লুবনা শারমিন এতক্ষণ সব ঘটনা আর রূপার কথাগুলো অবলোকন করেছিলেন দাঁড়িয়ে থেকে। গত 1 মাসে প্রতি সপ্তাহে 1-2 বার করে রূপাদের বাড়িতে আসছেন তিনি, রূপাকে পর্যবেক্ষণ করতে। এখন শায়লা খাতুনকে চোখের ইশারায় চুপ থাকতে বললেন তিনি। শায়লা খাতুন চুপ করে রইলেন।
মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। রূপা ইদানিং ডায়াজিপাম নামক একটা কড়া ঘুমের মেডিসিন নেয়। কিছুক্ষণ আগেও নিয়েছিল। সেই ঘুমের মেডিসিনের প্রভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রূপাকে ঠিকমতো শুয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে ও রুম থেকে ডাক্তার লুবনাকে নিয়ে বের হয়ে আসলেন শায়লা খাতুন। পুনরায় ড্রয়িং রুমের সোফায় এসে বসলেন। এবার শুরু হলো আলাপ আলোচনা। শায়লা খাতুন অতি বিষণ্ণ ভাঙা গলায় এলোমেলোভাবে বললেন, দেখলেন তো ডাক্তার আপা, আমাদের মেয়েটার দিন কি অবস্থা হচ্ছে। শারীরিক আর মানসিক অবস্থার অবনতি হচ্ছে প্রতিনিয়ত। মানসিক অবস্থা সবচেয়ে বেশি খারাপ। ওর যে কি রোগ হয়েছে তাও বুঝতে পারছি না। মুনতাসির বাপজানটা মারা যাওয়ার পর থেকেই ওর এ অবস্থা। ওর মানসিক অবস্থা এমন, অথচ কখনো ডাক্তারের কাছেও যেতে চায়নি চিকিৎসার জন্য। এজন্যই আপনাকে মাসখানেক আগে বাড়িতে ডাকলাম, অনেক অনুরোধ করে। সেই গত মাস থেকে নিয়মিত ওকে দেখছেন আপনি। বর্তমানে তো মেয়েটার অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে। এখন আপনার ওকে দেখি কি মনে হলো আপা? সামনে থাকা চায়ের কাপে এক চুমুক দিয়ে কাপটা রাখলেন ডাক্তার লুবনা শারমিন। তার সহজ মুখটা এতক্ষণে কিঞ্চিত গম্ভীর আর চিন্তামগ্ন হয়ে উঠেছে। লুবনা শারমিন ধীরে সুস্থে নড়ে চড়ে বসলেন সোজা হয়ে, যেন বিরাট সিরিয়াস আলোচনা শুরু করবেন। শায়লা খাতুনের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, দেখুন, এখন আমি যে সত্যিটা বলবো সেটা আপনাদের হজম করে নিতে হবে। এছাড়া আর কোনো উপায় দেখছি না। আপনি আমাকে গতবার বলেছিলেন রূপার সমস্যাগুলোর ব্যাপারে। বোঝানোর সুবিধার্থে সেগুলো পুনরায় পয়েন্ট টু পয়েন্ট রিপিট করছি আমি। এই যেমন, রূপা ওর মৃত স্বামী মুনতাসিরকে নিয়ে এখনো অবধি নানান জল্পনা কল্পনা করে। মুনতাসিরকে ভুলতে পারে না। এমনকি ওর হাব ভাব কর্মকাণ্ড দেখলে মনে হয় যেন মুনতাসির ওর আশেপাশে আছে। মুনতাসিরের সাথে কথা বলছো। মুনতাসির যেন মারাই যায়নি ওর কাছে। এখন বলি, সাধারণার্থে কোনো গ্রামের অথবা চরমভাবে ভূতে বিশ্বাসী মানুষেরা এটাকে ভুতুরে হরর ব্যাপার স্যাপার মনে করবে, পরামর্শ দেবে রূপাকে কোনো কবিরাজ বা হুজুরের কাছে নিয়ে যেতে। কিন্তু সায়েন্স বলবে রূপার চিকিৎসা করাতে। কারণ সর্বপ্রথম আমার দিক থেকে যদি বলি, তবে আমি যখন আপনার কথায় প্রথমবার আপনাদের বাড়িতে আসলাম, শুরুতে রূপার সম্পূর্ণ ঘটনা আপনার কাছ থেকেই শুনলাম। রূপার স্বামী মুনতাসির মারা গেছে তখন প্রায় 5 মাস হতে চলল। মুনতাসিরের সাথে রূপার 6 মাসের একটা সুন্দর সংসার ছিল। মুনতাসির একটা বাইক ব্যবহার করত, তবে রূপার সাথে বিয়ের পরে বাইকটা বিক্রি করে দিয়েছিল। তারপর মৃত্যুর দিন আবার একটা বাইক কিনে নিয়ে আসে। আর ওই দিন নতুন বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় চাপা পড়ে মুনতাসিরের মৃত্যু হয় সঙ্গে সঙ্গে। তবে লোকজন শিওর হতে না পেরে ওকে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররাই ওকে মৃত ঘোষণা করার পরে রূপাকে কল করে হাসপাতালে আসতে বলে। তারপর বাকিটুকু যেরকম হতে পারে। আপনি আমাকে এও বলেছিলেন মুনতাসিরের এই অপমৃত্যু মেনে নিতে পারেনি রূপা। ওর কল্পনায় মুনতাসির বেঁচে আছে। সেদিন আপনার কথা শোনার পর থেকে গত 1 মাসে আমি রূপাকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। আর তাতে ওর রোগটা ধরতে অসুবিধা হয়নি। ওর কন্ডিশনগুলো হচ্ছে, ও সবসময় একঘরে বন্দির মতো জীবনযাপন করে, একা একা কথা বলে। যাই হোক, এবার আসে আসল কথায়। সাইকোলজির ভাষায় রূপার এসব কর্মকাণ্ড একটা রোগের অন্তর্ভুক্ত। এই রোগের নাম সিজোফ্রেনিয়া। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বাস্তব চিন্তাধারা একদম কমে যায়। বিভ্রম বা হ্যালোসিনেশন হয়। গায়েবী আওয়াজ শুনতে পায়, যা ঘটেনি বা নেই এমন জিনিস বা ঘটনা কল্পনা করে এরা। মূলত এটা সাইকোটিক ডিসঅর্ডার। এ ধরনের রোগীরা মানতে চায় না যে তারা কোনো রোগে ভুগছে। এজন্য তারা চিকিৎসকের শরণাপন্ন হয় না বা চিকিৎসা নিতে চায় না। এই রোগে আক্রান্ত রোগী দিনকে দিন মানসিক দিক দিয়ে চরমভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। এদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে এসবের পরেও রোগী কখনো ভাবে না সে সিজোফ্রেনিয়ায় ভুগছে। সে পুরোপুরি তার নিজের আলাদা কাল্পনিক জগৎ তৈরি করে নেয়।
যেই জগৎ পরিচালনা করে তার অবাস্তব কল্পনা। এই দুনিয়াই তার পুরো জীবনকে প্রভাবিত করে, বাস্তবতার কল্পনাকে গুলিয়ে ফেলে তারা। এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে কিছু নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে। আবেগের উপস্থিতি একদম কম থাকা, মানুষের থেকে দূরত্ব বেড়ে যাওয়া, চরম পর্যায়ের হতাশায় ভুগতে থাকা, বাস্তবতা মোটেও উপলব্ধি না করা, সমাজ থেকে দূরত্ব বজায় রেখে চলা, শরীরের যত্ন না নেওয়া, কথা বলা একদমই কমে যাওয়া, জীবনের প্রতি কোনো আগ্রহ না থাকা, শারীরিক শক্তি ধীরে ধীরে কমে আসা, এসব সহ আরও অনেক বৈশিষ্ট্য আছে সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের মধ্যে। আমি 1 মাস সময় নিয়েছিলাম এটা শিওর হওয়ার জন্য যে রূপা সত্যি এই রোগে আক্রান্ত কিনা। আর আশ্চর্যের ব্যাপার হলো, এই 1 মাসে রূপার এই রোগের সিমটম আরও প্রকাশ পেতে শুরু করেছে, প্রতিনিয়ত বেড়েই চলেছে তা। এই রোগ হওয়ার কারণগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো এমন কোনো পরিস্থিতি বা ঘটনা তৈরি হওয়া যাতে ব্যক্তির মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে, ফলে ধীরে ধীরে সে সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়ে পড়ে। আর রূপার ক্ষেত্রে হয়েছে তাই। ওর স্বামী মুনতাসিরকে নিশ্চয়ই খুব ভালোবাসত, আর এই ভালোবাসার দরুনই মুনতাসিরের অকাল মৃত্যু ও কোনোভাবেই মেনে নিতে পারে না। কল্পনায় মুনতাসিরকে নিয়ে পুনরায় সংসার সাজায়ও, যা ওর আচরণে বোঝা যায়। ওর কল্পনায় মুনতাসির বেঁচে আছে, মরেনি। ওর কল্পনা মুনতাসিরকে বাঁচিয়ে রেখেছে বলা যায়। তাই মৃত্যুর ঘটনা মনে না রেখে ও মনে রেখেছে মুনতাসির মাথায় ও পায়ে চোট পেয়েছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তাই কল্পনায় মুনতাসিরের সেবা যত্ন করে রূপা, ওকে সুস্থ করে তোলার জন্য। তবে আরেকটা আশ্চর্যজনক ঘটনা আবিষ্কার করলাম। রূপার কল্পনা মুনতাসিরের মাথা ও পায়ে চোট পাওয়ার পর সেবা যত্ন অবধি থেমে থাকে। এরপর আর কাহিনী আগায় না রূপার কল্পনায়। হয়তো হতে পারত কল্পনায় ওদের বাচ্চা কাচ্চা হবে বা আরও ঘটনা বিস্তৃত হবে, কিন্তু রূপার ক্ষেত্রে এরকম কিছুই ঘটে না। অবশ্য অন্যান্য সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে উল্টোটা হয়, ওদের কল্পনায় কাহিনী কিংবা জীবনের বিস্তৃতি ঘটে। আর রূপার কল্পনায় সে শুরু থেকে আবার মুনতাসিরকে নিয়ে একইভাবে সংসার সাজায়, তারপর মুনতাসিরের সেবা যত্ন পর্যন্ত এসে থেমে যায়, পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি করে। এভাবেই চলছে বা চলতে থাকবে। ডাক্তার লুবনা শারমিনের পুরো কথা এতক্ষণ চুপচাপ পাথরের ন্যায় শুনছিলেন শায়লা খাতুন। সত্য মানতে ভীষণ কষ্ট হচ্ছিল তার। মা তো তিনি, মুনতাসির তার ছেলের মতো ছিল। মুনতাসিরের মৃত্যু কেউই সহজে মেনে নিতে পারেনি, মানা সম্ভবও ছিল না। বয়স কত হবে? একটা বাচ্চার বাপও হতে পারল না, সদ্য বিয়ে হয়েছিল। এরই মধ্যে সৃষ্টিকর্তা ওই সরল প্রাণের ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে নিলেন, সাথে একরাশ দুঃখে ডুবিয়ে দিলেন তার মেয়েটাকে। রূপার তো মনেও নেই মুনতাসিরের মৃত্যু হয়েছে, ও তো এখন বাস্তব জ্ঞান শূন্য। মুনতাসিরের বাবা মা প্রায় সময় দেখতে আসতেন রূপাকে, তবে রূপার অবস্থার আরও অবনতি হবে এই আশঙ্কা করে দূর থেকে দেখে চলে যেতেন। একটা মাত্র ছেলেকে হারিয়ে তারাও নিঃস্ব প্রায়, বাঁচার আর কোনো কারণ নেই। শায়লা খাতুনের বুকে চিনচিনে ব্যথা হলো মেয়ের এই রোগের ব্যাপারে জেনে। আকুতির স্বরে লুবনা শারমিনকে বললেন, মেয়েটা সুস্থ হওয়ার কি কোনো উপায় নেই? ও তো চিকিৎসাও করাতে চায় না, বলে আমরা সবাই নাকি পাগল ভাবছি ওকে। লুবনা শারমিন চিন্তিতভাবে বললেন, সত্যি বলতে আশা কম, ওর কন্ডিশন খুব খারাপ। আর যদি জোরপূর্বক ও চিকিৎসা করিয়ে এই কল্পনার জগৎ থেকে বের করে আনাও হয়, তবে সত্যিটা জানার পরে ওর মেনে নিতে কষ্ট হবে, পরিস্থিতি আরও ভয়ানক হবে। আশঙ্কা করা যায় এক্ষেত্রেও আত্মহত্যা করতে পারে। এই রোগে জটিলভাবে আক্রান্ত বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে এটাই হয়। তার চেয়ে বরং রূপা ওর কল্পনার জগতে মুনতাসিরকে নিয়েই বাঁচুক, একটা সুন্দর সংসার গড়ুক। এতে যদি ও খুশি থাকে তবে এই রোগও সার্থক। শায়লা খাতুন অসহায় হলেন। শহরের সবচেয়ে ভালো সাইকিয়াট্রিস্ট ডাক্তারদের একজন যখন এই পরামর্শ দিয়েছে, তখন এর উপরে আর কোনো কথা বলা যায় না। ডাক্তার লুবনা শারমিনের সাথে টুকটাক কথা বলতে বলতে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে গেলেন তিনি। রূপার রুমের বিছানায় তৈয়ব ওর বোনের মাথার কাছে বসেছিল।
রূপা বিড়বিড় করে কি যেন বলছে। বোঝার জন্য কান এগিয়ে রূপার মুখের কাছে নিল তৈয়ব। শুনতে পেল রূপা বলছে, মুনতাসির, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। জানো না, তুমি মাথায় হাত না রাখলে আমার ঘুম ভালো হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।